বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় মানুষগুলো, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটা প্রেডিক্ট করতে চাই আর কি। সেই প্রেডিকশনটা সম্পর্কে আপনাদেরকে আমি জানাতে চাই। আমার যা মনে হচ্ছে, অবস্থা দৃশ্যে যা দেখছি আমি, তাতে মনে হয় যে এই উপদেষ্টাদের নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব খুব সম্ভবত বোধহয় আর 2 থেকে 3 মাস তারা সারভাইভ করতে পারবে। তাদের এটা, তারা এইভাবে যেভাবে চলছে আর কি, মানুষ আসলে কোনোভাবেই তাদেরকে ক্ষমা করবে না। 2 থেকে 3 মাসের মধ্যেই তাদেরকে চলে যেতে হবে। আদারওয়াইজ তারা যদি আপনার গিয়ে এই উপদেষ্টাদের পরিবর্তন যদি আনে, তাহলে হয়তো যে টার্গেট করেছিল যে 2025 সালের শেষে কিংবা 2026 সালের প্রথম দিকে ইলেকশন করতে পারবে, কিন্তু আপনারা দেখছেন যে তারা বিশেষ করে এই উপদেষ্টাগুলো সব দিকে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। প্রথম কথা হলো যে কিছু কিছু উপদেষ্টাগুলোকে এতগুলো দায়িত্ব দেওয়া হয়েছে, একটা দায়িত্ব পালন করার মতোই তাদের যে বয়স, সেই বয়সটা নাই। সেই জায়গায় এক একজনকে এতগুলো দায়িত্ব, সেই দায়িত্ব আসলে পালন করা কোনোভাবেই সম্ভব না, কারো পক্ষেই সম্ভব না। তো এই সম্ভব না হওয়ার জন্যে কিন্তু তাদের এই ব্যর্থতা মানে শুরু হয়েছে। মানুষ এই 4-5 মাস আপনার সহ্য করেছে, কিন্তু এখন আসলে আর সহ্য করবে না। তো যে কারণের জন্যই আমি বলছি যে এটা 2 থেকে 3 মাসের মধ্যেই একটা পরিবর্তন যদি এই উপদেষ্টাদের মধ্যে যদি না আনা হয়, যদি সেইখানে শক্ত সামর্থ্য এবং জানা কর্মঠ মানুষ এবং আপনার এটাকে বলবো যেটা ড্যাশিং পুশিং মানুষ, ওইরকম মানুষ যদি এই উপদেষ্টাদের মধ্যে যদি না নেওয়া হয়, তাহলে আসলে এরা ফেল করতে বাধ্য। ফেল তো অলরেডি করেই ফেলেছে। কারণ হলো গিয়ে আপনারা দেখছেন যে চতুর্দিকেই কিন্তু মানুষের এই দাবি সেই দাবি। বিশেষ করে মানুষ একটা কথা বলছে যে দ্রব্যমূল্যের দাম যেভাবে বেড়ে গেছে, সেই দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়ার জন্যে মানুষের ক্রয় ক্ষমতা, যে উপার্জন যেটা ছিল, সেটা দিয়ে তারা চলার জন্য তাদের এখন নাভিশ্বাস উঠে গেছে। তো সেই বিষয়গুলো আছে। তো সেটা তো আর কতদিন মানুষ সহ্য করবে। তারপরে আরেকটি জিনিস সেটি হলো গিয়া, আপনারা দেখছেন যে এরকম ভাবে সমন্বয়করা তারা দল গঠন করেছে। এটি তো আসলে মানুষ ছাত্রদের ছাড়া আর কি অন্যান্য মানুষ এগুলোকে কিন্তু খুব একটা ভালো চোখে দেখছে না। কিন্তু তার কারণ হলো গিয়ে যে দেখেন, আমিও কিন্তু চেয়েছিলাম দল গঠন করতে, কিন্তু আমি কিন্তু দল গঠন করতে
পারি না একটি কারণের জন্য, যে আমার অর্থনৈতিক অবস্থার কথা যে বিবেচনা করে একটা দল করতে গেলে, মানুষকে একত্রিত করতে গেলে তার পিছনে যে অর্থ ব্যয় হয়, যে টাকা পয়সা লাগে, মনে করেন এই যে বিভিন্ন জায়গায় যাওয়া, মানুষগুলোকে আনা, মিটিংয়ের অ্যারেঞ্জ করা, সেগুলোর পিছনে যে টাকা, যে অর্থ, এবং কিছু কিছু সময় মানুষকে কিছু দিতেও হয় কিন্তু। তো এই যে এই সমস্ত দেওয়া, এই টাকাগুলো আসলে এই ছাত্ররা কোত্থেকে কিভাবে জোগাড় করছে, এটাও কিন্তু মানুষ কিন্তু বুঝে কিন্তু। এবং মানুষের মধ্যে কিন্তু এই প্রশ্নগুলোই অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে কিন্তু। তো যে কারণের জন্য যে আমি এই জন্যে বলছি যে সকল দিক দিয়েই কিন্তু একটা লেজে গোবরে কিন্তু মানে অবস্থা সৃষ্টি করে দিয়েছে। একে তো সমন্বয়কদের দল গঠন করা, এবং এই দল গঠন করার জন্য রাজনীতিবিদরা যারা আছে তাদের মধ্যেও কিন্তু মানে একটা সন্দেহের, বিশাল একটা সন্দেহ কিন্তু তৈরি হয়েছে। এবং তারা কিন্তু বুঝতে পারছে যে ইলেকশন আসলে তাড়াতাড়ি দিতে হবে। দেখেন আগে কিন্তু অন্তত জামাতের এরা, তারা কিন্তু ইলেকশনের কথা বলেনি, কিন্তু ওরাও কিন্তু এখন ইলেকশনের কথা বলছে কিন্তু। তো কাজেই অবস্থা দৃশ্যে যেটি মনে হচ্ছে আর কি, প্রথম কথা হলো যে এই আমাদের যে উপদেষ্টারা যারা আছে, এই বৃদ্ধ উপদেষ্টারা, এই বৃদ্ধরা কিন্তু ফেল করছে। এবং ফেল করার জন্য মানুষের নাভিশ্বাস উঠে গেছে, মানুষ সেইভাবে মানে চলতে পারছে না, মানুষের দুঃখ কষ্ট দূর হচ্ছে না। মানুষের দুঃখ কষ্ট এই বৃদ্ধরা কিন্তু দূর করা সম্ভব না তাদের পক্ষে। তারা এখন, তাদের যে বয়স হয়েছে, এক একজন, এই যে একজন মারা গেল, সেটা বোধহয় 83 বছর বয়স একজন মারা গেল। তো এই যে মনে করেন প্রত্যেকেরই কিন্তু 83, 84, 85 বছর বয়স নিয়ে তারা এই উপদেষ্টা হয়েছে। এখন তো তাদের যে সময়টা, এই সময়টা তো হলো গিয়া ঘরের মধ্যে বসে থাকা, আল্লাহ বিল্লাহ করা, এবং তারা মানে আসলে একটু আরাম করার সময়টা। তো দেখেন, তারা সেই জায়গার মধ্যে তাদেরকে মনে করেন যে কাউকে আপনার গিয়া যোগাযোগ মন্ত্রণালয় দিছে, আবার রেলওয়ে মন্ত্রণালয় দিছে, তারপর আবার আরো কি কি যেন মন্ত্রণালয় দিছে। তো এই যে এই এই বৃদ্ধগুলো কি করে এতগুলো মন্ত্রণালয় আপনার গিয়া চালাবে? পাশাপাশি যে আপনার গিয়া ফ্যাসিস্ট সরকারের যে এই যে আপনার গিয়া যারা ছিল, দোসর যারা ছিল, এই যে আমলা, এই আমলারা কিন্তু এখনো কিন্তু রয়ে গেছে। আমলাদেরই কিন্তু সবচেয়ে কিন্তু মজা কিন্তু তাদেরই কিন্তু। এবং দেখেন কি মজার বিষয়, যে আমি এর আগেও বলেছি যে আমলাদের এত সুযোগ সুবিধা ফ্যাসিস্ট সরকার দিয়ে গেছে, এইবারও কিন্তু তারা বলতেছে, এই যে উপদেষ্টারা বলতেছে যে তাদের আরো সুযোগ সুবিধা বাড়াতে হবে। চিন্তা করতে পারেন যে এদের সুযোগ সুবিধা বাড়াতে হবে, দেশের মানুষ তারা কেনাকাটা করতে পারছে না, চলতে পারছে না, মানুষের দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামতেছে, সেই দাবি দাওয়াগুলো তাদের পূরণ হচ্ছে না। অথচ কিন্তু এই আমলাদের নাকি আরো নাকি তাদের দরকার, তাদের নাকি সুযোগ সুবিধা নাকি আরো দরকার। তো এই যে বিষয়গুলো, এগুলো কি মনে করে যে, তারা কি মনে করতেছে যে দেশের মানুষ বুঝে না? এ দেশের মানুষ আর কত, এই 5 মাস তো তাদেরকে দেখলো কিন্তু। আমরাও কিন্তু, আমি তো, আপনারা জানেন যে আমি সবসময় বলেছি যে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, কিন্তু সরকার নিজে নিজেই কিন্তু ব্যর্থ হচ্ছে কিন্তু। এটাকে কেউ আর ঠেকাইতে পারতেছে না কিন্তু। কাজেই মোট কথা হলো যে একটা মানুষের এনার্জেটিক হতে হবে, এনার্জি থাকতে হবে, কাজ করার মতো সামর্থ্য থাকতে হবে। সেই সামর্থ্য নাই বৃদ্ধ মানুষগুলো, তাদের উপরে 4টা 5টা মন্ত্রণালয় দিয়ে আছে। তারপরে তো এই যে মনে করেন যে একজন তো মানে সমন্বয়ককে আমি জানলাম, আমি বুঝতে পারলাম না যে উনি আসলে, ওনাকে যে কোনো একটা দপ্তরও দেওয়া হলো না। একটা ইয়াং ছেলে, তাকে কোনো একটা দপ্তর দেওয়া হলো না। সে ছিল আগে ইউনূস সাহেবের উপদেষ্টা ছিল, প্রধান উপদেষ্টা ছিল, সেই উপদেষ্টা থেকেও তাকে বাদ দিয়ে দেওয়া হলো। এখন আসলে উনি কি করছেন আসলে? যার জন্য তো আমার কাছে যেটা মনে হয় যে মাঝে মধ্যে এই যে উনি স্ট্যাটাস দেন, অমুক করেন তমুক করেন, এটাও তো আমার কাছে মনে হয় যে
উনি বোধহয় মানে ডিপ্রাইভ হয়ে গেছেন আসলে। আসলে ওনাকে কিন্তু কষ্টের মধ্যে ফেলে দেওয়া আছে, যার জন্যই কিন্তু উনি কষ্টের মধ্যে আছেনই বলে কিন্তু এই যে কখনো কখনো মাঝে মাঝে এই স্ট্যাটাস দেন, দিয়ে আবার আবার মুছে ফেলেন, আবার দেন। তো এই যে এই সমস্ত জিনিসগুলো, তার তো কোনো কাজই দিল না তো। ওনার কি কাজ? আচ্ছা ভাই বলেন তো, ওনার কি কাজ কি? তো এবং এতগুলো ডিপার্টমেন্ট এক একজনকে দিয়ে রাখছেন, কেন এই মাহফুজ সাহেবকে কেন দিচ্ছেন না? কেন কোনো ডিপার্টমেন্ট দিলেন না? কেন কেন দিচ্ছেন না তাকে, একটা ইয়াং ছেলে? হ্যাঁ, তো এইরকম ভাবে এই এই রাষ্ট্র যদি পরিচালনা করে, কি কারণের জন্য তাকে প্রধান উপদেষ্টার উপদেষ্টা হিসাবে তাকে বাদ দেওয়া হলো, সেটাও তো বুঝলাম না। তো উনি কি করছেন এখন আসলে? তো এই যে এই সমস্ত জিনিসগুলো দেখেন, মানে কেউ বলতেছে যে সিন্ডিকেট ভাঙতে পারবে না, কেউ বলতেছে সড়ক দুর্ঘটনা রোধ করার জন্য যা দরকার সেটা করতে পারতেছে না, করতে পারবে না। তো কেউ কিছু করতে পারবে না, তো করতে পারবে না, তাহলে এই উপদেষ্টাদের দিয়ে এই রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে? হ্যাঁ, এই যে এই অনেকেই কিন্তু বলতেছে কিন্তু, এবং কোনো সুরাহা কিন্তু কেউ দিচ্ছে না কিন্তু, খালি বলতেছে যে এটা সম্ভব না, এটা করা যাচ্ছে না, এটা এটা করতে হবে এই যে আগের মতোই। এইটা করতে হবে, মনে আছে আপনারা যে আমি আগে এলজিইডি মন্ত্রণালয়ের যেই ছিল তার সঙ্গে আমার কি কিরকম ভাবে আমার ঝগড়া হয়েছে। আমি বলছিলাম করতে হবে, মানে কে করবে? আপনি মন্ত্রী, আপনি যদি না করেন তাহলে কে করবে? আপনি বলতেছেন করতে হবে, তাহলে কে করবেটাকে? কার করার দায়িত্ব? তো এরাও তো একই কথা বলতেছে যে করতে হবে, করতে হবে, কে করবে? করার দায়িত্ব নিছেন আপনারা, আপনারা করবেন না, আপনারা করতে পারছেন না, তাহলে কেন? মানে কিভাবে, কি কি কারণে আপনারা মানে এই রাষ্ট্রকে আপনারা পরিচালনা করছেন, কিভাবে করছেন আপনারা? তো আমি এর জন্যই বলতেছি প্রিয় দর্শক, আমার যেটা ধারণা হলো আর কি, যে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে আমার মনে হয় যে এদের যদি পরিবর্তন যদি না করে, এই বৃদ্ধদের যদি না সরানো যায়, তাহলে কিন্তু আসলে মানে মানে অন্য রকমের অবস্থা সৃষ্টি হবে কিন্তু, অন্য রকমের অবস্থা সৃষ্টি হয়ে যাবে কিন্তু। যাই হোক, প্রিয় দেশবাসী, আপনারা ভালো থাকুন। তারপরেও আমি সৃষ্টিকর্তার কাছে আমি আবেদন করছি, সৃষ্টিকর্তা আমাদের সকলের মঙ্গল করুন, দেশের মঙ্গল করুন, আমাদের দেশবাসীর মঙ্গল করুন। আমাদের দুঃখ কষ্ট আপনারা আল্লাহ তাআলা আমাদের দূর করে দেন আল্লাহ। আসসালামু আলাইকুম।